হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে স্টাডি উইথ অরুণাবা ইউটিউব চ্যানেলে। তো যেমন তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো, আজকে যেটা আমরা ডিসকাশন করব, তো তোমরা সবাই জানো যে আইবিপিএস পরীক্ষা, তার মানে কি এখনকার দিনে যেটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং এক্সাম, সেটা হচ্ছে তোমার আইবিপিএস এক্সাম। এবার এই আইবিপিএস এক্সামের ক্ষেত্রে যদি আমি রিজনিং এর কথা বলি, রিজনিং এর ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট সেটা তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন থাকবে এবং তোমার পাজলের কোশ্চেন। তার মানে কি যদি পেপার ধরো প্রিলিমসে যদি কথা বলি আমি, প্রিলিমস এর ক্ষেত্রে যদি পেপার হয় 35 মার্কসের, 35 মার্কস যদি প্রিলিমস এর পেপার হয়, 35 এর মধ্যে 20 থেকে 25 মার্ক শুধুমাত্র আসবে তোমার দুটো জিনিস, সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন এবং পাজলের কোশ্চেন। এবং যত দিন যাচ্ছে তত কিন্তু এর যে পোর্শন বা এর যে ওয়েটেজটা, এটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের মেন উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমরা কিন্তু ডেইলি বেসিসে বা যখনই আমি ভিডিও আপলোড করি না কেন, আমরা কি করব, সিটিং অ্যারেঞ্জমেন্টের যে কিছু কোশ্চেন এবং পাজলের কিছু কোশ্চেন কিন্তু আমরা সলভ করব। এবং এই সিরিজটা কিন্তু কন্টিনিউ চলবে যতদিন না 2025 এর এক্সাম গুলো হচ্ছে। এবার এই যে ভিডিওগুলো বা এই যে সিরিজে তুমি কোন কোন এক্সাম দিতে পারবে বা কোন কোন এক্সামকে টার্গেট করা হচ্ছে, তো সবার আগে দেখো, যারা এই বছর আইবিপিএস এর বিভিন্ন পরীক্ষা, কি কি পরীক্ষা, একটা হয় তোমার ক্লার্কের পরীক্ষা, তারপর তোমার পিওর পরীক্ষা, এগুলো দিতে পারবে। এসওর পরীক্ষা, এসও তুমি দিতে পারবে। দ্বিতীয় হচ্ছে এসবিআই, এসবিআই দিতে পারবে তুমি। এলআইসির পরীক্ষা দিতে পারবে। আরআরবি, দ্যাট ইজ গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষাগুলো, সেটার ক্লার্ক বলো বা পিও বলো, সেগুলো সবকিছু কিন্তু দিতে পারবে। এবং সব করার ক্ষেত্রে কিন্তু মোরাললেস রিজনিং এর সিলেবাস কিন্তু সেম। তো তাই জন্য চলো আর এবার আমরা শুরু করি। দুটো কোশ্চেন আজকে দেখবো যে এই কোশ্চেনগুলো মেন আমাদের অ্যাপ্রোচ কি, কিভাবে আমাদেরকে এগোনো উচিত এবং কি করে আমরা কোশ্চেনগুলোকে সলভ করব। ঠিক আছে, তো আজকে আমার কাছে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। আগে আমাকে কি করতে হবে, সব থেকে বড় জিনিস হয় যেটা আমাকে জিতে হবে যে আমাকে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে হবে। সবার আগে ডেভেলপ করো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যে কোশ্চেনটা বলতে কি চাইছে, কোশ্চেনটা আমার বলতে কি চাইছে। কি বলছে দেখো কোশ্চেনে, 7 পিপল আছে, মানে 7টা ব্যক্তি আছে। কে কে আছে? পি কিউ আর এস টি ইউ ভি আছে। Are staying in different floors of a hotel, such as the bottommost floor is numbered as 1 and the just above floor is numbered as 2 and so on till the topmost floor is numbered as 7 floor। তার মানে কি, এতক্ষণ যে এবং বলছে only one person stays on each floor, এর কথাটা মানে কি? এর কথার অর্থ একটাই হচ্ছে যে এখানে 7 তলাটা বিল্ডিং আছে, সেই 7 তলা বিল্ডিং এর মধ্যে কে কে থাকছে, পি কিউ আর এস টি থাকছে। ওটা আমাকে বার করতে হবে যে কে কোন ফ্লোরে থাকছে, মানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে কে থাকবে, থার্ড ফ্লোরে কে থাকবে, ফিফথে কে থাকবে, সেভেন্থে কে থাকবে, এই সবকিছু কিন্তু আমাকে বার করতে হবে উইথ দ্য গিভেন হিন্টস, যেটা নিচে তোমাদের কাছে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই যে কোশ্চেন তুমি দেখছো, এটাকে বলা হয় ফ্লোর বেসড পাজল। এটা কি টাইপের পাজল বলা হয়, আমাকে কিন্তু একটু গল্প জানতে হবে যেটা কি টাইপের পাজল। এটাকে বলা হয় ফ্লোর বেসড পাজল, এটাকে বলে ফ্লোর বেসড পাজল। আর এখন যে কোনো তুমি পরীক্ষা দাও না কেন, এরকম টাইপের পাজল কিন্তু খুব বেশি ট্রেন্ডিং এ আছে। এইরকম পাজল কিন্তু তোমার ট্রেন্ডিং। এই ডিটো যে কোশ্চেন গুলো তুমি কোন কোন এক্সামে পেয়ে যাবে তোমায় বলে দিচ্ছি। আইবিপিএস এ তুমি যখন ক্লার্ক দেবে, ক্লার্কে এই কোশ্চেন পাবে, ক্লার্কের প্রিলিমস এ পাবে। দ্বিতীয় হচ্ছে আরআরবি, দ্যাট ইজ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকে তুমি ক্লার্কের প্রিলিমস এ কিন্তু এই কোশ্চেন গুলো পেয়ে যাবে, যে কোশ্চেন গুলো আমি তোমাদের করাচ্ছি। ঠিক আছে, এবং ডিটেল কোশ্চেন এটাই আসবে। তো সবার আগে এই কোশ্চেনের ডায়াগ্রামটা বানাই। ডায়াগ্রামটা কেমন হবে, একটা জায়গায় লিখবো ফ্লোর, একটা জায়গায় কি লিখবো, ফ্লোর। তারপরে কি লিখবো, আচ্ছা এই জায়গাটা একটু অসুবিধা হয়ে যাবে, এই জায়গাটা লিখলে, এক মিনিট দাঁড়াও, এই জায়গাটা আমি লিখছি না। ঠিক আছে, আমি একটু তলার দিক করে লিখছি। ধরো আমি এখানে লিখলাম, এখানে আমি লিখছি, কি লিখবো, ধরো একটা ফ্লোর, এক জায়গায় লিখবো ফ্লোর। তারপরে একটা লিখবো কেস ওয়ান, কেস ওয়ান। আরটা আমি কি লিখবো, কেস টু লিখবো। তার কারণ দেখো, তুমি যখনই ব্যাংকিং এর কোশ্চেন সলভ করছো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যে কোনো কোশ্চেন আসুন না কেন, পসিবিলিটি কেস কিন্তু 100% থাকবে। এই কারণে আমি প্রথম থেকেই কিন্তু পসিবিলিটি কেস নিয়েই চলবো এবং তারপর আমরা সলভ করবো। তো দেখো এটা কি হবে, প্রথমে 7 তলা একদম টপ মোস্ট ফ্লোর, তারপরে 6 তলা হবে, তারপর 5 তলা, তারপর 4 তলা, তারপর 3 তলা, তারপর 2 তলা, তারপর 1 তলা, মানে এইভাবে কিন্তু ফ্লোরটা রয়েছে। ঠিক আছে, এবং আমি ডায়াগ্রামটা বানিয়ে নিতে ভালো করে, ডায়াগ্রামটা আমার হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করতে হবে, এবার আমি কি করা শুরু করবো, এবার আমি কোশ্চেনে হিন্ট পড়া শুরু করবো। হিন্ট গুলোকে আমি কোথায় লিখবো, হিন্ট গুলোকে আমি এখানে লেখা শুরু করবো। প্রথম হিন্ট কি বলেছে দেখো, বলছে ভি স্টেজ অন ইভেন নাম্বার ফ্লোর, মানে কি ভি কোন একটা ইভেন ফ্লোরে থাকে। ইভেন ফ্লোর বলতে কি হয়, ভি আমার 6 তলা থাকতে পারে, ভি আমার 4 তলা থাকতে পারে, ভি আমার 8 তলা থাকতে পারে, এটা হচ্ছে ইভেন ফ্লোরের মানে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, বলছে পি স্টেজ 2 ফ্লোর অ্যাবভ মি, তার মানে কি ভি এর দুটো ফ্লোর উপরে কে থাকবে, ডি এর দুটো ফ্লোর উপরে আমার পি থাকবে, ভি এর দুটো ফ্লোর উপরে কে থাকবে, আমার পি থাকবে। ক্লিয়ার, ভি এর দুটো ফ্লোর উপরে পি থাকবে এবং ভি কোন ফ্লোরে থাকবে, একটা কোন একটা ইভেন ফ্লোরে, মানে 6 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, সরি 6 হতে পারে, 4 হতে পারে, 2 হতে পারে। তারপর বলছে টু পার্সন আর স্টেইং বিটুইন পি এন্ড টি, মানে পি এবং টির মাঝখানে কজন আছে, পি এবং টির মাঝখানে আমার দুইজন আছে। এবং বলছে টি হু ডাজ নট স্টে অন দা টপ মোস্ট ফ্লোর, তার মানে কি টি আমার টপ ফ্লোরে কি হবে, টি আমার টপ ফ্লোরে হবে না। ঠিক আছে,
তার মানে কি এতক্ষণ যে আমরা স্টেটমেন্টটা পড়লাম এই স্টেটমেন্ট অনুযায়ী আমি কি কি বুঝলাম? প্রথম জিনিস আমি বুঝলাম যে ভি আমার কি বলেছে কোন একটা ইভেন নাম্বার ফ্লোরে আছে। ইভেন নাম্বার ফ্লোর মানে 6 তলা 4 তলা বা 2 তলা হতে পারে। দ্বিতীয় হিন্ট বলছে যে পি স্টেজ অন 2 ফ্লোর অ্যাবভ ভি মানে দুটো ভি এর দুটো ফ্লোর উপরে কে থাকবে? আমার পি থাকবে। এবং বলছে যে 2 পারসন আর স্টেইং বিটুইন পি এন্ড টি মানে পি এবং টির মাঝখানে কজন থাকা উচিত? 2 জন থাকা উচিত এবং আরেকটা লাস্ট হিন্ট দেওয়া ছিল যে টি আমার টপ ফ্লোরে হবে না। এতটা আমার হয়ে গেল। এবার আমি এখান থেকে পড়া শুরু করব। বলছে as many person who stays below v তার মানে কি v এর তলায় যতজন থাকবে is the same as the number of person who stays above u তার মানে কি v এর তলায় যতজন u এর উপরে ঠিক ততজন হওয়া উচিত। তার মানে কি এটার মিনিংটা কি? এটার মিনিং এটাই হচ্ছে যে যদি v এর তলায় দুইজন থাকে u এর উপরে দুজন থাকবে, v এর তলায় যদি চারজন থাকে u এর উপরেও চারজন থাকবে। এই কথাটা সেটা বলতে চেয়েছে। তারপরে বলছে a stays 2 floor below r তার মানে কি r এর দুটো ফ্লোর তলায় মানে সেকেন্ড ফ্লোর মধ্যখানে একটা গ্যাপ r এর দুটো ফ্লোর তলায় কে থাকবে? s থাকবে। আহ কি বলে দেখো s stays 2 floor below r এবং বলছে who কারে রিপ্রেজেন্ট করে তার যে আগের এলিমেন্ট তাকে রিপ্রেজেন্ট করবে r who doesn't stay at the top most floor তার মানে কি r ও কিন্তু আমার টপ ফ্লোরে হবে না। তাহলে হবে না বলে কি করে দিলাম একটা ক্রস চিহ্ন করে দিলাম। এবার দেখো মেন আমাদের কাজ কিন্তু 100% কমপ্লিট। আমাদের যে মেন কাজ সেই মেন কাজ ছিল কি? সেই মেন কাজ হচ্ছে আমাদেরকে এই যে আমি কোশ্চেনটা করলাম এতটা বড় যে কোশ্চেন তোমরা দেখলে এই কোশ্চেনটা পড়ে আমরা কি করলাম? এই যে সামারিটা বানালাম। এই সামারি বানানো অবধি কিন্তু তোমার মেন কাজ। তারপরে কি করবো? আমি এলিমেন্ট বসানো শুরু করবো। এবার সবচেয়ে মাথায় রাখতে হবে যে স্টার্টিং এলিমেন্ট কি আছে। সবচেয়ে দেখো যেটাতে সবচেয়ে বেশি হিন্ট দেওয়া হয় সেই এলিমেন্ট দিয়ে বা সেই জায়গা দিয়ে আমি স্টার্ট করবো। এখানে সবচেয়ে বড় হিন্ট দিয়েছে যে ভি কোনো একটা ইভেন ফ্লোরে থাকে। এবার ধরো আমি 6 তলায় ভি কে যদি বসাই তাহলে আমাকে সেকেন্ড ফ্লোর উপরে আমাকে পি বসাতে হবে। তাহলে দোতলা উপরে মানে 8 তলা বসানো ছিল বাট 8 তলা কি আছে? 8 তলা আছে না। তার মানে কি ভি আমার 6 তলায় বসবে না। তাহলে ভি কোথায় কোথায় বসতে পারে? ভি আমার একটা 4 তলায় বসতে পারে, ভি একটা আমার 2 তলায় বসতে পারে। দ্বিতীয় হিন্ট বলছে যে ভি এর দুটো ফ্লোর উপরে পি আছে তাহলে পি কোথায় হয়ে গেল? এই কন্ডিশনে পি আমার এখানে, এই কন্ডিশনে পি কোথায়? পি আমার এখানে হয়ে গেল। ঠিক আছে? দুটো কন্ডিশন আমার হয়ে গেল। দ্বিতীয় বলছে কি যে পি এবং টির মাঝখানে দুটো গ্যাপ। তার মানে কি দেখো দুটো গ্যাপ দিয়ে টি আমি এখানে করতে পারি বাট এখানে কোশ্চেনে অলরেডি বলে দিয়েছে যে টি আমার টপ ফ্লোরে হবে না। তাহলে দুটো গ্যাপ দিয়ে টি আমি কোথায় করব? টি আমি 100% এখানে করব। এই কন্ডিশনে টি কোথায় হলো? এই কন্ডিশনে টি আমার এখানে হয়ে গেল। এবার কি বলছে দেখো ভি এর তলায় যতজন ইউ এর উপর দিকে ততজন হওয়া উচিত। তার মানে কি যদি ভি এখানে হয় তাহলে ইউ কোথায় হবে? ইউ আমার এখানে হওয়া উচিত। বাট এই কন্ডিশনে দেখো ভি এর তলায়ও তিনজন উপরেও তিনজন তার মানে কি এখানে আমি ইউ কে প্লেস করতে পারবো না। তার মানে কি এই কোশ্চেনে যে কেস 1 এই কেস 1 কিন্তু অলরেডি আমার এলিমিনেট হয়ে গেল। কেস 1 কিন্তু আমার এলিমিনেট হয়ে গেল। এবার বলছে আর এর সেকেন্ড প্লেস তলায় আমার কে বসবে? আর এর সেকেন্ড প্লেস তলায় আমার এস বসবে। তার মানে দেখো আর কে কিন্তু আমি টপে বসাতে পারবো না। টপে কিন্তু আমি আর কে বসাতে পারবো না কারণ অলরেডি আমার হিন্ট দেওয়া রয়েছে। তার মানে কি আর আমার এখানে বসলো তাহলে আর কোথায় বসলো? আর আমার এখানে বসে গেল। তাহলে আর এর সেকেন্ড প্লেস তলায় কি হবে? আমার এস হবে। এবার কি? এবার আমাদের বার করতে হবে যে একদম টপ ফ্লোরে কে আছে। তাহলে কোন এলিমেন্টটা বেঁচে রয়েছে? দেখো কিউ এখনো কোথাও প্লেস হয়নি। তাহলে একদম তলার উপরে কি হবে? আমার কিউ হবে। তাহলে সিকোয়েন্স কি হবে? একদম টপ ফ্লোরে হবে কিউ, তারপরে হবে আমার ইউ, তারপর হবে আমার আর, আর এর পর আমার পি, পি এর পর এস, তারপর ভি, তারপর আমার টি। এটা হয়ে গেল তোমার সিকোয়েন্স যেটাই কোশ্চেনে চেয়েছিল। এবার বলছে হু অ্যামং দ্য ফলোইং পারসন স্টেজ অন দ্য টপ ফ্লোর। তার মানে টপ ফ্লোরে কি আছে? টপ ফ্লোরে ভাই কিউ আছে। তার মানে সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হলো আমার অপশন নাম্বার সি। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে গেল আমার অপশন সি। ঠিক আছে? তো বুঝতে পেরেছো এই যে কোশ্চেনটা তোমরা যখনই গ্রামীণ ব্যাংকের পরীক্ষা দেবে বা তুমি আইবিএস ক্লার্ক পরীক্ষা দেবে তখন কিন্তু ডিটো এরকম টাইপের কোশ্চেন কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে? চলো পরবর্তী দ্বিতীয় যে কোশ্চেন আজকের দিনে সেই কোশ্চেনে মুভ করা যাক। ঠিক আছে? চলো এই কোশ্চেনটা বুঝিয়ে কি বলেছে দেখো। প্রথমে বলছে 8টা ব্যক্তি আছে। কি কি নাম? আই জে কে এল এম এন ও এন্ড পি আছে। তারা কোথায় আছে? তারা হসপিটালে আছে কিসের জন্য? না কোভিড টেস্ট করার জন্য। তোমার মনে আছে হয়তো 2020 21 22 এ কোভিড ছড়িয়েছিল। এই কারণে কি হতো আমাদেরকে কোভিড টেস্ট করাতে গেলে বিভিন্ন হাসপাতালে যেতে হতো। তো এরকমই 8টা ব্যক্তি আছে তারা কি কেউ যাচ্ছে কেউ জানুয়ারি মাসে যাচ্ছে কেউ ফেব্রুয়ারিতে যাচ্ছে কেউ মার্চে যাচ্ছে কেউ এপ্রিলে যাচ্ছে কেউ মে মাসে কেউ জুনে কেউ জুলাইতে কেউ সেপ্টেম্বরে যাচ্ছে কোভিড টেস্ট করাতে। ঠিক আছে? তার মানে কি এই অনুযায়ী আমার কি বানাতে হবে? সবার আগে স্ট্রাকচার বানাতে হবে। এবং দ্বিতীয় যেটা বলেছে এখান থেকে আমার কি লেখা আছে? এখান থেকে আমার হিন্ট দেওয়া আছে এবং এখানে অব্দি কোশ্চেনটা আছে এটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন। এটা আমরা দেখবো। তো চলো সবার আগে আমরা ডায়াগ্রাম বানাই। কি বানাবো? সবার আগে আমি কি লিখবো? এখানে মান্থ লিখবো। কি লিখবো? মান্থ। ঠিক আছে? মান্থের পর কি হওয়া উচিত আমার? কেস 1 হওয়া উচিত। কেস 1 হওয়া উচিত। 8টা আমার হওয়া উচিত কেস 2। ঠিক আছে? 8টা হওয়া উচিত কি আমার? কেস 2। ক্লিয়ার? তা মান্থ সবার আগে কি যেখানে দেখো একটা কথা মাথায় রাখবে আমার মর্জি মতন কিন্তু আমি মান্থ বসাতে পারবো না। যা যা কোশ্চেন এবং যে অর্ডারে কোশ্চেন দিয়েছে আমি কিন্তু সেই অর্ডারে কিন্তু সাজাবো। যেমন আছে জানুয়ারি মাস। তারপরে কি মাস আছে? তারপর আছে আমার ফেব্রুয়ারি মাস। তারপর আছে আমার মার্চ মাস। মার্চ। তারপর কি আছে? তারপর আছে আমার এপ্রিল মাস। তারপর কি? মে। তারপর জুন, জুলাই। তারপর লাস্টে হচ্ছে আমার সেপ্টেম্বর। ঠিক আছে? লাস্টে কি? লাস্টে হচ্ছে আমার সেপ্টেম্বর। ঠিক আছে? আমি ডায়াগ্রামটা বানিয়ে নিই তাহলে। এবার এখানে কি বলা হয়? এটাকে বলা হয় মান্থ বেসড পাজল। এটা কি বলা হয়? মান্থ বেসড পাজল। আগে যে পাজলটা পড়লাম সেটাকে বলা হতো ফ্লোর বেসড পাজল। এটাকে বলা হয় মান্থ বেসড পাজল। কি বেসড পাজল?
না ভাই মান্থ বেস পাজল, ঠিক আছে? কেন কি এখানে বিভিন্ন মাস রয়েছে। এবার দেখো যখনই তুমি মান্থ বেস পাজল করবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন মাসে কটা দিন হয়। যেমন জানুয়ারি মাসে কদিন হয়, জানুয়ারি মাসে আমার 31 দিন হয়। আমার তুমি যদি বলি ফেব্রুয়ারি মাসে কদিন হয়, ফেব্রুয়ারি মাসে আমার 30 সরি 28 দিন হয় ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? তেমনি তুমি বিভিন্ন যে মাসগুলো আছে সেই মাসে আমাকে বার করতে হবে যে কত দিনে কোন মাসে কতদিন হয়, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখি জানুয়ারি মাসে কদিন হয় আমার 31 দিন হয়, ফেব্রুয়ারিতে কদিন হয় আমার 28 দিন হয়, ঠিক আছে? মার্চে কত হয়, মার্চে আমার 31 দিন হয়, এপ্রিলে কত, এপ্রিলে আমার 30 দিন, ঠিক আছে? আবার কি আছে, মে মাস আছে, মে মাসে কদিন, মে মাসে আমার 31শে মে হয়, ঠিক আছে? জুনে কদিন আছে, 30 দিন আছে। জুলাইতে কদিন, জুলাইতে আমার 31, সেপ্টেম্বরে কত, সেপ্টেম্বর আমার 30শে মাস হয়, সেপ্টেম্বর আমার 30শে মাস। তো এই জিনিসটা কিন্তু সবার আগে আমাকে লিখতে হবে যে কোন মাসে কত দিন হয়, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু এই কন্ডিশনে এই কোশ্চেন তোমার লাগবে। এবার এত যখন লেখা হয়ে গেল, এবার আসি গল্পতে হিন্ট লেখা। প্রথমে কি বলছে, এম গোজ ইন দ্য মান্থ হ্যাভিং লেস দ্যান 31 ডেজ। তার মানে কি এম একটা মাসে যাচ্ছে যেই মাসে, এম সেই মাসে যাচ্ছে যেই মাসে 31 দিনের কম আছে। 31 দিন কম মানে কি, সে ফেব্রুয়ারি মাসে যেতে পারে বা অন্য মাসে যেতে পারে, বাট দ্বিতীয় লাইনে কি বলেছে, বাট নট ইন ফেব্রুয়ারি। তার মানে কি আমার কোনোদিনও এম ফেব্রুয়ারিতে হবে না, এম আমার ফেব্রুয়ারিতে হবে না, তার মানে কি এম আমার ফেব্রুয়ারিতেও হবে না, এবং আমার এম কোন একটা 31 মাসেও হবে না। তার মানে কি এম কোথায় বসবে, কোন একটা 30 মাসে বসবে। তার মানে কি এম কোন একটা 30 মাসে বসবে। তার মানে কি যেই মাসে 30 দিন হয় সেই মাসে আমার এম বসবে। ক্লিয়ার? এই হিন্টটার মানে কি, বলছে পি গোস 2% আফটার এম। তার মানে কি পি গোস 2% আফটার এম। তার মানে কি এম এর সেকেন্ড প্লেস তলায় কি আছে, এম এর সেকেন্ড প্লেস তলায় আমার পি হওয়া চাই, এম এর সেকেন্ড প্লেস তলায় কি হওয়া চাই, আমার পি হওয়া চাই। ক্লিয়ার? তারপর বলছে দেখো, বলছে 2% আর গোয়িং টু দ্য হসপিটাল বিটুইন পি এন্ড এন। পি এবং এন এর মাঝখানে কজন আছে, পি এবং এন এর মাঝখানে আমার দুইজন আছে। পি এবং এন এর মাঝখানে কজন, দুইজন। এবার বলছে দেখো অ্যাজ দ্য পারসন গোজ বিফোর এন। তার মানে কি এন এর আগে যতজন আছে ইজ ওয়ান মোর দ্যান দ্য পারসন গোজ আফটার এন। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। এখানে কি বলেছে যে এন এর আগে যতজন আছে সেটা একটা বেশি আছে, এন এর পরে ততজন আছে। তার মানে হচ্ছে যদি এন এর আগে 4 জন হয়, এন এর তলায় আমার 3 জন হওয়া উচিত। এটা হচ্ছে লজিক অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার ডিপেন্ড করবে, যদি এন এর আগে তোমার 5 জন হয় তাহলে এন এর তলায় আমার 4 জন হওয়া উচিত। লজিকটা হচ্ছে এইটা, মানে উপরের দিকে একটা বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু এন এর তলার দিকের থেকে, ঠিক আছে? চলো এতটা বুঝে গেলাম। এখানে হচ্ছে স্টার মার্ক হচ্ছে এই লাইনটা। তারপর বলছে অনলি ওয়ান পারসন গট বিটুইন জে এন্ড ও। জে এবং ওর মধ্যে কজন আছে, জে এবং ওর মধ্যে শুধুমাত্র একজন আছে, এবং ও হু ডাজন্ট গো অন দ্য মান্থ হ্যাভিং লেস দ্যান 31 ডেজ। তার মানে কি ও একটা 31 মাসে থাকে। এই যেটা কি বলছে দেখো, ও হু ডাজন্ট গো অন দ্য মান্থ হ্যাভিং লেস দ্যান 31 ডেজ। তার মানে কি ও সেই মাসে যায় না যেই মাসে 31 এর কম দিন থাকে। তার মানে কি ও আমার কোন একটা মাসে যায় যে মাসে 31 দিন আছে, ঠিক আছে? ক্লিয়ার? তারপর বলছে এল গোস 2 মান্থ বিফোর আই। এল গোস 2 মান্থ বিফোর আই। তার মানে কি আয়ের দুটো স্থানের উপরে কি হবে, আমার এল হওয়া উচিত। এবং বলছে এল গোস 2 মান্থ বিফোর আই বাট ডাজন্ট গো বিফোর জে। তার মানে কি জে এর উপরে যাবে না, তার মানে কি এর তলে জে হওয়া চাই। তার মানে দেখো আমাদের সিকোয়েন্সটা কিন্তু এই অনুযায়ী আমাকে সাজাতে হবে। তার মানে কি এখন অব্দি যে কোশ্চেনটা পড়লাম, এই কোশ্চেনটা পড়ে আমি কি করলাম, যে সামারি বা সামারাইজ করে আমি লিখে নিলাম। এবং কিন্তু সামারাইজ করার পর কিন্তু বারবার আমি কোশ্চেনটা দেখবো না, আমার একবার দেখা মানে গল্প শেষ, ঠিক আছে? এবার যা করার, আমি যে হিন্ট গুলো লিখেছি এই হিন্ট দিয়ে আমাকে পড়তে হবে বা সলভ করতে হবে। তো এখানে আমি স্টার্ট করবো কি দিয়ে, সবার আগে তো স্টার্টিং এ সবচেয়ে বেস্ট হচ্ছে যেখানে বলা রয়েছে যে এম ওই মাসে যায় কোভিড টেস্ট করাতে, যেই মাসে 30শে মাস। তাহলে 30শে মাস কবে কবে আছে, 30শে মাস আমার এপ্রিলে আছে। এপ্রিলে আমি বসিয়ে দিলাম, 30শে মাসে আমি এম কে বসালাম, ঠিক আছে? এবং আটা 30শে মাস আছে ধরো এম, আমার একটা এম এখানে বসে গেল, ঠিক আছে? এবার তুমি বলতে পারো স্যার সেপ্টেম্বরও তো এম বসতে পারে, কারণ সেপ্টেম্বরও 30শে মাস, কিন্তু আপনি এটা লিখছেন বা জায়গাটা করলেন না কেন? তার মূল কারণ হচ্ছে একটাই, যে দেখো যদি আমি এম কে 30 এ বসাই, ধরো এম কে যদি 30 এ বসাই, ওর দুটো স্থান তলে আমাকে পি বসাতে হয়, বাট পি কিন্তু ওই মানটা আমার দেয়া নেই কোশ্চেনে, তো সেই কারণে বসাতে পারবো না। দুটো কন্ডিশনই হবে, ঠিক আছে? দুটো কন্ডিশনই আমার হবে। তার মানে কি তাহলে এম যদি 30 হবে, দুটো স্থান তলে কি হবে, পি হবে। তাহলে এই কন্ডিশনে পি কোথায় হলো, পি আমার এখানে হয়ে গেল। এই কন্ডিশনে পি কোথায়, পি আমার এখানে আছে। এবং বলছে পি এবং এন এর মাঝখানে দুটো গ্যাপ, তাহলে দুটো গ্যাপ দিয়ে এন কোথায় বসলো, এন আমার এখানে বসলো। এখানে দুটো গ্যাপ হবে না, দুটো গ্যাপ দিয়ে এন কোথায় বসবে, এন আমার এখানে বসবে। এবার স্টেটমেন্টটা হচ্ছে মেন গল্প। এবার হচ্ছে এই স্টেটমেন্টটাকে বলা হয় এলিমিনেটিং স্টেটমেন্ট, বা এই স্টেটমেন্ট দিয়ে কিন্তু কোনো একটা কেস এলিমিনেট হবে। তার পেছনে কারণ কি, এখানে বলেছে এন এর উপরে যতজন হওয়া উচিত তার থেকে সেটা একটা বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু এন এর তলায় যতজন। এবার এখানে দেখো এন এর উপরে দুইজন, বাট এন এর তলায় দেখো অনেকজন, তার মানে কি এটা ভ্যালিড করছে না। এখানে যদি দেখি এন এর উপর 4 জন কিন্তু এন এর তলায় 3 জন, তার মানে কি এই স্টেটমেন্টটা এটা ভ্যালিড করছে। তার মানে কেস 1 আমার এলিমিনেট হয়ে গেল, শুধু বসলো কেস 2। কেস 2 এখন আমার বেঁচে রয়েছে। এবার আমি হিন্ট কি বলছে দেখো, এবার বলছে যে এবং ওর মাঝখানে আমার একজন বসবে, এবং ও কোন একটা 31 মাসে বসবে, ও কোন একটা আমার 31 মাসে বসবে। তার মানে কি যদি আমি ওকে এখানে বসাতে পারবো না, এখানে বসাতে পারবো না, কারণ এখানে যদি বসাই একটা গ্যাপে যে করতে পারবো না। তাহলে ওকে আমি যদি এখানে বসাই, ওকে যদি আমি এখানে বসাই, তাহলে একটা গ্যাপের উপর যে কোথায় করবো, যে আমি এখানে করে দিলাম, যে আমি এখানে করে দিলাম। এবং জের তলায় কে হওয়া উচিত, জের তলায় এল, এবং আমাকে তিনটে প্লেস করতে হবে, কোন একটা জায়গায় তিনটে আমাকে প্লেস করতে হবে, ঠিক আছে? এবার দেখো আই এর সেকেন্ড প্লেস উপরে জে হবে, তার মানে আই যদি আমার এখানে হয় ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস উপরে আমি
সরি এল কে আমি এখানে প্লেস করে দিলাম, এল আমার এখানে প্লেস হয়ে গেল, এল ঠিক আছে, এল আমার এখানে প্লেস হয়ে গেল। এবার কোন এলিমেন্টটা বেঁচে রয়েছে, বেঁচে রয়েছে আমার কে, তাহলে কে কোথায় বসে গেল, কি আমার এখানে বসে গেল। তাহলে সিকোয়েন্স কি হলো, একদম টপে হবে জে, তারপর হবে এল, তারপর ও, তারপর আই, তারপর এন, তারপর এম, লাস্টে কে, পি, তলায় পি, ঠিক আছে, এটা হয়ে গেল তোমার টপ টু বটম সিকোয়েন্স। এবার বলছে হু অ্যামং দ্য ফলোইং পারসন গোজ ইন জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসে কে যাচ্ছে ভাই, জানুয়ারি মাসে আমার যে যাচ্ছে। তার মানে সঠিক উত্তর কি হলো, সঠিক উত্তর হয়ে গেল আমার অপশন ডি। সঠিক উত্তর কি, সঠিক উত্তর হয়ে গেল আমার অপশন ডি। তো আশা করছি তোমরা আজকের ক্লাসে দু রকম পাজল আমরা সলভ করেছি। আজকের ক্লাসে আমরা দু রকম কোশ্চেন সলভ করেছি, একটাকে বলা হয় তোমার ডে বেসড পাজল, ডে বেসড পাজল, ঠিক আছে, আরটাকে তুমি বলতে পারো মান্থ বেস পাজল, ঠিক আছে, মান্থ বেস পাজল, ঠিক আছে। তো এরকমই কিন্তু তোমরা সবাই আমার যে ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অরুণাবা এটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তাহলে কিন্তু বিভিন্ন তুমি যে টাইপ অফ পাজল তার মানে কিন্তু আগামীকাল বা